হচ্ছে না, গ্রেফতারও শেষ হচ্ছে না, নিপীড়ন, নির্যাতন, হত্যাও শেষ হচ্ছে না, সব কিছু অব্যাহত আছে। দেশ এমন একটি জায়গায় এসে পৌঁছেছে, সবাই জিজ্ঞেস করে এখন কি হবে। বাংলাদেশের মানুষের মনে প্রশ্ন যা, আর গণতন্ত্রকামী বাইরের দেশগুলো তাদের প্রশ্ন কিন্তু একটা, এখন বাংলাদেশে কি হবে, বাংলাদেশ এখান থেকে কোথায় যাবে এবং এটা কোথায় গিয়ে শেষ হবে, এটার কোনো উত্তর বাংলাদেশের মানুষও খুঁজে পাচ্ছে না। আর গণতন্ত্রকামী বাইরের যারা শক্তি আছে, যারা মানবাধিকার কর্মী আছে, যারা গণতন্ত্রের পক্ষে কাজ করে, গণতন্ত্রের জন্য যাদের জীবন, যাদের যারা যথেষ্ট গণতন্ত্রের পক্ষে যারা কাজ করে, তারাও খুঁজে পাচ্ছে না বাংলাদেশ কোথায় যাবে। আসলে কঠিন সময়। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে এরকম কিছু হবে কেউ কোনোদিন চিন্তা করেনি। বাংলাদেশে খুব খারাপ একটা সময় মানুষের চিন্তায় ছিল, সেটা ছিল গণতন্ত্র চলাকালীন সময়ে মাঝে মাঝে সামরিক বাহিনীর অভ্যুত্থান হয়, এবং সামরিক বাহিনীর অভ্যুত্থান হলে সামরিক কর্মকর্তারা যখন দেশ পরিচালনা করেন, একটা সময় সেটা শেষ হয়ে যায়, কারণ তারাও বুঝতে পারে যে এটা তাদের কাজ না। দেশের মালিক হচ্ছে জনগণ, এই মালিক সিদ্ধান্ত নেবে দেশ কে চালাবে, এই মালিক সিদ্ধান্ত তাদের প্রতিনিধি নির্বাচিত করে সংসদ সরকার গঠিত করবে, যারা জনগণের কাছে জবাবদিহি থাকবে। এটাই হচ্ছে মূল সিদ্ধান্ত। দিনের শেষে এটা সবাই মেনে নেয়, কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট বর্তমানে, যারা ক্ষমতায় চেপে বসেছে তারা সেটা মেনে নিচ্ছে না। অসুবিধাটুকু হচ্ছে এখানে যে বাংলাদেশের জনগণের মালিক, তারাই দেশের প্রতিনিধি নির্বাচিত করবে, তারাই সিদ্ধান্ত দেবে এবং তাদের কাছে সরকার জবাবদিহি থাকবে। এটা বর্তমানে যারা ক্ষমতা দখল করেছে তারা মেনে নিচ্ছে না। এটাই হচ্ছে মূল সমস্যা, যে বাংলাদেশের মানুষের মালিকানাও মেনে নিচ্ছে না, তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার হবে সেটাও মেনে নিচ্ছে না, তারা জনগণের কাছে জবাবদিহি থাকবে সেটাও মেনে নিচ্ছে না। এর কোনোটাই মেনে নিচ্ছে না। যে মালিকানাও তারা যেভাবে দেশ চালাচ্ছে, মালিকানাও তাদের কাছে, জবাবদিহিতাও তাদেরকে কারো কাছে হতে হচ্ছে না, এবং যেইভাবে ইচ্ছা এই ক্ষমতা ধরে রাখার জন্য গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা থেকে শুরু করে সব ধরনের অপকর্ম তারা করে যাচ্ছে। বিষয়টা এখন এমন জায়গায় দাঁড়িয়েছে, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেত্রী, তাকে কারাবরণ করতে হচ্ছে, এবং তার কারাবরণ যে কোনো আইনি বিষয় নয়, এটা যে পুরোপুরি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, এই ব্যাপারেও কারো কোনো সন্দেহ নেই। দেশের মধ্যেও সন্দেহ নাই, দেশের বাইরেও সন্দেহ নেই। আপনারা আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টের দৃষ্টি দেখেছেন যে ওনার কারাবরণটাকে তারা বলেছে একটা রাজনৈতিক সিদ্ধান্ত। স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে বলেছে এটা কিন্তু কোনো জুডিশিয়াল ম্যাটারে কেউ সহজে কিন্তু মন্তব্য করতে চায় না, কারণ জুডিশিয়ারি কাকে জেলে দেবে কাকে দেবে না, এই ব্যাপারে কিন্তু দেশের বাইরে সহজে কেউ মন্তব্য করতে চায় না। তারপরেও তারা কিন্তু মন্তব্য করেছে। বিষয়টা এমন পর্যায়ে গিয়েছে যে একটি বাইরের দেশে বাংলাদেশের উপর তাদের যে মন্তব্য, তাদের যে রিপোর্ট, সেখানে তারা বলেছে ব্যাপারটা এতই দিনের আলোর মতো সত্য যে তারকে জেলে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য, এখানে বিচারিক কোনো ব্যাপার নেই, এবং উনি এখনো মুক্ত হন নাই। নির্বাচনকে সামনে রেখে এই কাজটা করা হয়েছিল,
নির্বাচনকে দখল করার জন্য। জনগণের জনপ্রিয় নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তাকে জেলে রেখে নির্বাচন দখল করার প্রক্রিয়া হিসেবে উনি জেলে গেছেন। কিন্তু এখন আবার ভয় হচ্ছে উনি বের হলে জনগণকে বাইরে রেখে যে ক্ষমতা দখল করা হয়েছে সেটা অটুট রাখা যাবে কিনা, এখন ভয় হচ্ছে সেটা। আগে ছিল নির্বাচনের ভয়, এখন ভয় হচ্ছে উনি যদি বের হন তাহলে এই ক্ষমতা ধরে রাখা সম্ভব হবে কিনা। এই অবস্থায় উনি এখনো জেলে আছেন, জেল হতে বের হতে পারছেন না। এর মধ্যে অনেক কথা আমরা শুনতে পাচ্ছি যে একটা চাপ তো সৃষ্টি হচ্ছে, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। বিএনপির আন্দোলন কতটুকু বেগবান হচ্ছে, দেশের মানুষের ক্ষোভ, রাগ, এটা কি ধরনের কোন জায়গায় গিয়ে পৌঁছবে, দেশের বাইরের গণতন্ত্রকামী দেশগুলো মধ্যে, যেটা আমি একটু আগে বললাম যে বেগম খালেদা জিয়াকে জেলে রাখার কারণে যে ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, সব কিছু মিলিয়ে একটা লঘু চাপ তো সৃষ্টি হয়েছে। এবং এই লঘু চাপ যখন, ওটাকে কি বলে, কি চাপ, এরপরে লঘু চাপের পরে যেটা আসে, এটা আবার এই লঘু চাপ আবার উচ্চচাপ এবং সুনামি পর্যায়ে যাচ্ছে কিনা বিষয় তো আছে একটা এখানে, তাই না? এবং ওনার মতো একজন জনপ্রিয় নেত্রীকে জেলে রেখে এটা যে বেশি দিন রাখা সম্ভব নয়, সেটাও তো একটা বিষয় আছে এখানে। সুতরাং এই লঘুচাপ, উচ্চচাপ এবং সুনামির পর্যায়ে যাওয়ার দিকে যাচ্ছে, সেটার একটা অনুধাবন জাতি দেশে বিদেশে সবাই করতে পারছে। ইদানিংকালে আমরা শুনতে পাচ্ছি সরকারি মন্ত্রীদের মুখে, আমি প্রতিনিয়ত শুনতে পাচ্ছি প্যারোলের মাধ্যমে বেগম জিয়াকে মুক্তি দেওয়া হবে। দুইটা বিষয়, একটা হচ্ছে ওনাকে প্যারোলের মাধ্যমে মুক্তি দেওয়া হবে, আরেকটা শুনছি বিএনপির সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারা সংসদে যোগদান করবেন এটার অংশ হিসাবে। আমার মাথায় কোনোটাই ঢুকলো না ভালো করে। প্রথমত যে বেগম জিয়ার যে কারাবরণ, সেটা যে রাজনীতিক এবং এটা যে আইনি কোনো বিষয় নয়, এটা পরিষ্কার আছে, এটা বিস্তারিত বলার প্রয়োজন নেই। দেশের ভিতরে দেশের বাইরে এটা পরিষ্কার বিষয়। তার উপরে বাংলাদেশের নাগরিক হিসাবে, আমি 3 বারের প্রধানমন্ত্রীর কথা বলছি না, আমি সবচেয়ে জনপ্রিয় নেত্রীর কথাও বলছি না, আমি সবচেয়ে জনপ্রিয় দলের চেয়ারপারসনের কথাও বলছি না, আমি বলছি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, সাংবিধানিক অধিকার হিসাবে, নাগরিক অধিকার হিসাবে, মানব অধিকার হিসাবে, জুরিসপ্রুডেন্সের ফান্ডামেন্টাল বিষয়ের যে প্রিন্সিপালগুলো আছে, সে হিসাবে ওনার জামিন হওয়ার কথা। যেখানে একজন নাগরিক তার অধিকার হিসাবে জামিন পাওয়ার যোগ্য, সেখানে প্যারোলের প্রশ্ন কেন আসছে আমার মাথায় ঢুকতে পারে, সেটা আমি বুঝতে পারছি না। প্যারোলের প্রশ্ন কেন আসবে? এটা তো একটা জামিনযোগ্য বিষয়। এর থেকে গুরুতর অপরাধ, মার্ডার কেসের আসামি পর্যন্ত বাংলাদেশে জামিন যোগ্য এবং জামিন পাচ্ছে, এবং এটা আইন সঙ্গত, আইনের বাইরে কিছু না। বেগম খালেদা জিয়া একা কেন জামিন পাবে না? ওনাকে কেন জামিন দেওয়া হবে না? তার বদলে এই প্যারোলের প্রশ্ন কেন আসছে প্রতিনিয়ত? বিএনপির কেউ কি আমরা বলেছি বেগম জিয়াকে প্যারোলে দেওয়ার জন্য? বিএনপির পক্ষ থেকে, নেতৃবৃন্দের পক্ষ থেকে কোনো দাবি এসেছে বেগম জিয়াকে প্যারোলে পাঠানোর জন্য? তাহলে প্রতিনিয়ত আমরা শুনতে পাচ্ছি সরকারের
মন্ত্রীরা কেন বলছে ওনাকে প্যারোলে চাইলে বিবেচনা করা যেতে পারে? এই প্রশ্নটা আসবেই বা কেন, যেখানে একটা জামিনযোগ্য বিষয় রয়ে গেছে এবং সেই জামিন ওনার পাওয়ার কথা অনেক আগে, এবং উনি জামিন পাওয়ার পরে ওনার চিকিৎসা উনি কোথায় করবেন সেটা রোগীর সিদ্ধান্ত, বাংলাদেশের নাগরিকের সিদ্ধান্ত উনি কোথায় চিকিৎসা করবেন। ওনার চিকিৎসা দেশে হবে না বিদেশে হবে সেটাও ওনার সিদ্ধান্ত। সুতরাং একটা অবাক কাণ্ড যে একজন নাগরিক তার অধিকার কিভাবে কেড়ে নেওয়া হচ্ছে, তার ফান্ডামেন্টাল মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আরেকদিকে শুনতে পাচ্ছি যে বিএনপির যারা নির্বাচিত হয়েছে তারা যদি সংসদে যোগদান করে তাহলে তাদের বৈধতা দেওয়ার জন্য যেই নির্বাচনটি বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, যেই নির্বাচন বিশ্বের সমস্ত গণতান্ত্রিক দেশ থেকে প্রত্যাখ্যাত হয়েছে, প্রত্যাখ্যান করেছে, প্রশ্নবিদ্ধ করেছে, এই নির্বাচনের উপর এটার উপর ইনভেস্টিগেশন করতে বলা হয়েছে। এখনো জাতিসংঘ থেকে শুরু হয়ে মার্কিন রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে তারা বলেছে এই নির্বাচনটির উপর একটি ইনভেস্টিগেশন, তদন্ত অনুসন্ধান। আমি অনুসন্ধান আর তদন্তের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্বে আছি যে তারা এই নির্বাচনের উপর তদন্ত করতে বলছে, যে গণতান্ত্রিক দেশগুলো এই নির্বাচনের উপর তদন্ত করতে বলছে। অর্থাৎ তদন্ত করে কি, তদন্তের বিষয় কখন আসে? যখন নির্বাচনটা পুরোপুরি প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এই নির্বাচনকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, এই নির্বাচনকে বিশ্বের গণতন্ত্রকামী দেশগুলো প্রত্যাখ্যান করেছে, পরিষ্কারভাবে প্রত্যাখ্যান করেছে। যেখানে কোনো নির্বাচন হয়নি সেখানে বিএনপির 6 জন ব্যক্তি যাদেরকে বলা হচ্ছে তারা কিভাবে সংসদে যাবে? এটা তো জাতির সাথে, জনগণের সাথে, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা তার বিরুদ্ধে যাওয়া হবে। এটা আলোচনাই বা আসতে পারে কি করে? যেখানে নির্বাচনটি হয়নি, যেখানে বাংলাদেশের জনগণ ভোট দেয়নি, যেখানে প্রতিটি ভোটের আগে ভোট চুরি হয়ে গেছে, ভোটের আগে ভোট চুরি হয়ে গেছে, ভোটের দিন আবার চুরি হয়েছে। এক ঘর কয়বার চুরি হয় আপনি দেখেন, একটা বাড়ি কয়বার চুরি হয়? ভোটের আগে একবার চুরি হয়ে গেছে, ভোটের দিন আবার চুরি হয়েছে, আবার ভোটের পরেও চুরি হয়েছে। ওই ফলাফল ঘোষণার সময় 3 বার চুরি হয়েছে একটি বাড়ি, আপনি চিন্তা করুন। এরপরে যদি ওই সংসদে কাউকে যেতে বলার, আমাদের দলের সিদ্ধান্ত আসা নিয়ে আলোচনার কোনো সুযোগ আছে এখানে? এবং এটার সাথে বেগম জিয়ার মুক্তির কি সম্পর্ক সেটা তো কোনো বোঝার সুযোগ নাই। সেটা কিভাবে আসতে পারে এই আলোচনাটা? সুতরাং এই বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার। জাতিকে আর কত বিভ্রান্ত করা যাবে? আমরাও বিভ্রান্ত করতে চাই না, সরকার তো বিভ্রান্ত করা ছাড়া উপায়ও নাই। কারণ তারা যে জায়গায় গিয়েছে তাদেরকে সার্বক্ষণিকভাবে দেশে একটি বিভ্রান্তি সৃষ্টি করতে হয় তাদেরকে। যদি সার্বক্ষণিক বিভ্রান্ত সৃষ্টি না হয়, জনগণের রাগ ক্ষোভ যেগুলো আজকে তাদের ভোট কেড়ে নেওয়ার কারণে, তার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার কারণে, আইনের শাসনের অভাবের কারণে, বাক স্বাধীনতার অভাবের কারণে, গণমাধ্যমের স্বাধীনতার অভাবের কারণে যে রাগ ক্ষোভ জনতার মধ্যে কাজ করছে, সেটা সেই লঘুচাপ থেকে উচ্চচাপ থেকে সুনামির পর্যায়ে যাতে না যায়, তার জন্য তো এই বিভ্রান্তিগুলো সৃষ্টি করতেই হবে। আমরা তো এই বিভ্রান্তির সাথে যাব না। আমরা জনগণের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো জনগণকে নিয়ে। আবার সহাধিকার ফিরিয়ে নেওয়ার যে আন্দোলন আমরা করে যাচ্ছি সেটা অব্যাহত থাকবে। যতদিন দেশের মানুষের মুক্তি হবে না ততদিন এই আন্দোলন চলবে। আরেকটা কথা বলতে পরিষ্কার করে বলা দরকার, আমাদের ঘুরে দাঁড়ানোর কোনো বিষয় নাই। ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ কীভাবে, সেটাই হচ্ছে বিষয়। তারা কিভাবে ঘুরে দাঁড়াবে এটাই বিষয়।
তারা জনগণের অধিকার কিভাবে ফিরিয়ে দেবে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে জনগণের অধিকার যেদিন ফিরিয়ে দেবে তখন তাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ হবে। এর বাইরে তাদের ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। সবাইকে ধন্যবাদ।